মিঠা মিঠা মনোযোগ হরণ একটি ভোর। প্রিয়তম পুরুষের চওড়া প্রশান্ত বক্ষস্থলে মাথা রেখে ঘুমিয়ে আছে রাত্রিপ্রিয়া। নেতা সাহেব ঘুমন্ত প্রিয়াকে বুকের মাঝে আঁকড়ে ধরে মনোমুগ্ধকর নয়নে তাকিয়ে আছে তার লোচনে। কত স্নিগ্ধ সরল একটি মায়াবী মুখ। এই মুখটার দিকে তাকালে সালাম চৌধুরী ভুলে যায় নিজের সমস্ত দুঃখ যন্ত্রণা। শত ব্যস্ততার মাঝে ভুলে বসে নিজেকে। তাকে দেয়া সৃষ্টিকর্তার সেরা উপহার এই মেয়েটাই হচ্ছে সানাম চৌধুরীর অর্ধাঙ্গিনী, যাকে মানুষটা অসম্ভব ভালোবাসে। বেপরোয়া সানাম চৌধুরীর বিশেষ দুর্বলতা তার ব্যক্তিগত সুখ। উম, এই মানুষটাকে নতুন করে আর কি নাম দেয়া যায়? মুহূর্তে সানাম চৌধুরী নিজের ভাবনায় বিভোর হলো। তৎক্ষণাৎ তার মস্তিষ্কে অ্যালার্মের মতো বেজে উঠল দুটো শব্দ, সুখ পাখি, সুখ পাখি। মুহূর্তেই ঠোঁট এলিয়ে হাসল সানাম চৌধুরী। আরও একটু নিজের সাথে আগলে নিল প্রিয়তমা স্ত্রীকে। এরপর মেয়েটার ললারে নিজের উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিয়ে শুধালো। ও গো মোর মনোহরিণী, তুমি আমার একান্তই ব্যক্তিগত সুখ। আবার এই তুমি আমার ব্যক্তিগত সুখ, আমার সুখ পাখি। সানাম চৌধুরী নিঃশব্দে আবারও হাসল। তার ঘুম ভেঙেছে এই তো কিছুক্ষণ হলো। গতকাল রাতেই আগেভাগে কক্সবাজার পৌঁছে তারা পরিবারসহ এখানকার সবচেয়ে আকর্ষণীয় ভিআইপি আবাসিক হোটেলে উঠেছে সানাম চৌধুরী। 3টা দিন এখানে থাকবে মন্ত্রী পরিবার। ঘুরবে, খাবে, সবাই মিলে আনন্দ করবে। এখানে কারো কোনো কর্মব্যস্ততা নেই, তারা নেই। তবুও গতকাল রাতে তেমন কোথাও বের হয়নি ওরা। আশেপাশে একটু ঘুরেছে। এরপর বড়সড় একটি রেস্টুরেন্টে সবাই মিলে ডিনার করেছে। কয়েক ঘন্টা প্লেন জার্নিতে বড়রা একটু ক্লান্ত, তাই সালাম চৌধুরী জানালো। আজ আর কারো কোথাও যেতে হবে না। রাত অনেকটা হয়েছে, এবার সময় ঘুমিয়ে পড়ো। আগামীকাল ভোরে উঠে আমরা সবাই একসঙ্গে সাগর পাড়ে বের হব। ছোট বড় সবাই তার কথা বিনা বাক্যে মেনে নিল। ওরা ঘুমোতে গেল যে যার নির্দিষ্ট কক্ষে। এর আগে কথা ছিল ভোর 5টা-6টার মধ্যে সবাই যেন ওঠে, কিন্তু এখন অলরেডি 6টা বেজে গিয়েছে। রাত্রিপ্রিয়া গতকাল এসে সেই যে ঘুমিয়েছে, এখনও ঘুম ভাঙেনি তার। চৌধুরী গৃহের এতদিনের বিভীষিকাময় এক তোপের মুখোমুখি হয়ে ভালো ঘুম হয়নি মেয়েটার। আজ কতগুলো দিন পর চারপাশে একরাশ সুখ সুখ অনুভূতি পেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা। এসব সবটাই নীরবে বুঝল সানাম চৌধুরী। তাই তো প্রিয়তমা স্ত্রীর এরকম শান্তির ঘুমটা নষ্ট করতে ইচ্ছে হলো না ওর। পাশ থেকে নিজেও উঠছে না, কেননা রাত্রিপ্রিয়া তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমোচ্ছে। পাছে এসে উঠলে নড়াচড়া পেয়ে যদি বউয়ের ঘুমটা ভেঙে যায়, এই ভেবে সানাম চৌধুরী নড়ল না, উঠল না। দুনিয়া গোল্লায় যাক, পৃথিবী ভেসে যাক, তবুও এখান থেকে নড়বে না সানাম চৌধুরী। যতক্ষণ না বইয়ের ঘুম ভাঙে সে ততক্ষণ এভাবেই অর্ধাঙ্গিনীর সুখ হয়ে থাকবে। শুভ্ররঙা এই কক্ষের মাঝে শুভকর সানাম চৌধুরীর এই গভীর ভালোবাসার আরও একবার সাক্ষী হয়ে রইল ঝড়গ্রস্ত আবাসিক হোটেলটি। চার দেয়ালের এই বদ্ধ কক্ষের মাঝে কোনো এক পুরুষের মনোমুগ্ধকর ভালোবাসা দেখে রাত্রিকে খানিকটা ঈর্ষা করল যেন কক্ষের ঝড়বস্তুরা। ওরে নিজেদের মাঝে যেন বলা বলি করছে, ইস, মেয়েটা কত ভাগ্যবতী। সে অদৃশ্য অকল্পনীয় কথা যেন অবলীলায় পড়ে নিল সানাম চৌধুরী। ছেলেটা তাৎক্ষণিক ঝড়বস্তুদের ব্যঙ্গ করে বলল। আমার বউ শুধু ভাগ্যবতী নয়, রূপবতীও। সানাম চৌধুরীর শব্দহীন এই গাঢ় আসক্তি অনুভূতির মাঝে কক্ষের খোলা থাই গ্লাসকে বেদ করে এক ফালি রোদ্দুর। ওরা আটঘাট বেঁধে তাৎক্ষণিক জানালার লাগানো শুভ্ররঙা পর্দার ফাঁক ফোকর থেকে এক ছিলিক রোদ এসে জুড়ে বসল সানাম চৌধুরীর অর্ধাঙ্গিনীর আঁখি পল্লবে। আকস্মিক রোদের ছাড় চোখে মুখে পড়ার ফলস্বরূপ চোখ মুখ কুঁচকে ফেলল রাত্রিপ্রিয়া। নড়ে চড়ে উঠল মেয়েটা, যা দেখে সানাম চৌধুরী দুষ্ট বালকদের ন্যায় রোদকে তাড়ানোর বৃথা চেষ্টা করল। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল। হুস, হুস, এই যা যা, তোরা পরে আসিস ভাই। এখন যা তো। দেখছিস না আমি আমার আচ্ছা দেখছিস না আমার বউ ঘুমোচ্ছে। আমার ঘুমন্ত প্রিয়াকে তোরা বিরক্ত করছিস। তোরাও না আমার সুখে ভাগ বসাতে আসলি। দুষ্ট রোদ, তোদের কি আর কোনো কাজ কাম নাই ভাই? পরের সুখ সহ্য হয় না, জলে। তোদের জ্বললেই আমার চলে। এবার যা তো। সানাম চৌধুরীকে অসম্পূর্ণ অগ্রাহ্য করে রোদের কিরণ বাড়ল। আরও এক ফালি রোদ এসে ওদের দুজনকে আস্তে পিষ্টে জড়িয়ে নিল। রোদের প্রখরতা বাড়তেই চোখ পিটপিট করে তাকালো রাত্রিপ্রিয়া। নিজেকে প্রিয় পুরুষের বাহুডোরে আবদ্ধ পেয়ে মুচকি হাসল। আবেশে প্রিয়তমকে জড়িয়ে শক্ত আলিঙ্গন দিল। প্রশান্তিতে পুনরায় চোখ বন্ধ করে নিল মেয়েটা, যা দেখে সানাম চৌধুরী শুভ্র হেসে শুধালো। সুপ্রভাত মনোহরিণী।
রাত্রিপ্রিয় ঘুম ঘুম জড়ানো কণ্ঠে শুধালো। সুপ্রভাত নেতা সাহেব। তা ঘুম কেমন হলো আপনার? দারুণ। আর একটু ঘুমাই। আবার? হ্যাঁ, ঘুম পাচ্ছে তো। এরকম একটা উষ্ণ বুকে নিজেকে সারাক্ষণ জড়িয়ে রাখতে পারলেও ভালো লাগে। আপনি কাছাকাছি থাকলেই ভালো লাগে আমার। নেতা সাহেব, আপনি আমার চোখের শান্তি, মনের শান্তি আপনি। ওভাবেই চোখ বন্ধ করে মোলায়েম কণ্ঠে বলল রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী হাসল, পরপর কিছু একটা ভেবে দুষ্ট হেসে ও বলল। ওটা না হয় বুঝলাম, কিন্তু ম্যাডাম, আপনি কি এখানে সারাদিন ঘুমিয়ে থাকতে এসেছেন? আর কিছু করবেন না? কি করব? সবাই যা করে। কি করে? কেন? রোমান্স? রোমাঞ্চকর পরিবেশে এসেও আমাদের কি রোমান্স কিছু হবে না বউ? তুমি নিরামিষ হলেও কিন্তু তোমার নেতা সাহেব টেস্টি আমিষে ভরপুর। বলছিলাম কি, চলো আমরাও শুরু করি। এতক্ষণ ঘুম ঘুম চোখে মেয়েটা অবুঝের মতো প্রশ্ন করে যাচ্ছিল। সেই সুযোগ কাজে লাগালো সানাম চৌধুরী। হঠাৎ নেতা সাহেবের অদ্ভুত দুষ্ট কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছতেই রাত্রিপ্রিয়ার এতক্ষণের ঘুমটুম ছুটে গেল। সে তড়াক করে চোখ খুলল, নেতা সাহেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মাথার কাছের একটা ছোট্ট বালিশ ছুঁড়ে মারল ওর গায়ে। নিজেও বিছানার অন্য পাশে চলে গেল। তৎক্ষণাৎ এক হাতে বালিশটা ধরে ফেলল সানাম চৌধুরী। অন্য হাত দিয়ে পেছন থেকে ধরল বউয়ের বাড়ন্তই শাড়ির আঁচল। চটজলদি প্রিয়তমার দিকে দুষ্ট চাহনি দিয়ে এগিয়ে গেল। যেতে যেতে মোহনীয় কণ্ঠে শুধালো। কি হলো বউ, তুমি পালাচ্ছ কেন? রোমান্স করবে না? ছি, অসভ্য। নেতা সাহেব, আপনি তো দারুণ দুষ্টু। দিনে দুপুরে বউয়ের আঁচল ধরে টানটানি করছেন। দেখি, ছাড়ুন আমায়। কি? জনগণের সমৃদ্ধ ঐশ্বর্যপূর্ণ নেতা সানাম চৌধুরীকে তুমি অসভ্য বলছো? মনে হলিনি? অসভ্য দুষ্ট যখন বললেই, এবার তো এই দুষ্ট আর অসভ্য নেতা সাহেবের দুষ্টুমি ও অসভ্যতামি তোমাকে সহ্য করতে হবে। বলতে বলতে রাত্রিপ্রিয়াকে ধরে কায়দা করে নিজের উপর ধাক্কা দিয়ে শুইয়ে দিল। অনাকাঙ্ক্ষিত ধাক্কার ফলস্বরূপ মেয়েটার ঠাঁই হলো সানাম চৌধুরীর বক্ষস্থলে। তাকে নিজের বুকে আঁকড়ে ধরল সানাম চৌধুরী। মুহূর্তেই তাদের চোখাচোখি হলো। একে অপরের সাথে দৃষ্টি হলো স্থির। তন্মধ্যে দুষ্ট বালকের ন্যায় প্রিয়তমা স্ত্রীর সিল্ক শাড়ি ভেদ করে নগ্ন মসৃণ কোমরে হাত রাখল সানাম চৌধুরী। নেতা সাহেবের হাতে গভীর স্পর্শ পেয়ে সহসা কেঁপে উঠল রাত্রিপ্রিয়া। শরীরের সৃষ্টি হতো মৃদু মৃদু কপন। আখি পল্লব ধৈর্য গতিতে বুঝে আসলো। মুখ থেকে শব্দরা হারিয়ে গেল। নেতা সাহেবের সন্নিকট থেকে পাওয়া স্পর্শে টালমাটাল হয়ে পড়ল এতক্ষণে ছটফটে মেয়েটা। তার শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল, দেহ মন বাড়ল তীব্র ছটফটানি। বিয়ের এতগুলো দিন মানুষটার সাথে পেরিয়ে গেল, অথচ এখনও তার নেতা সাহেবের স্পর্শে বেহাল অবস্থায় পড়ে যায় রাত্রিপ্রিয়া। মেয়েটারও অনুভূতি ঠিক প্রথম রাতের মতো গাঢ়। বউয়ের ছটফটানি দেখে দুষ্ট হাসল সানাম চৌধুরী। তৎক্ষণাৎ বউয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কিছু একটা বলল। এতে লজ্জা বাড়ল মেয়েটার। খিচে বন্ধ রাখলো চোখ, অন্য পাশে ফিরিয়ে নিল মুখ, বলল। ছি, অসভ্য লোক। সানাম চৌধুরী টলল না। ধীর গতিতে তার মনোহরিণীকে অদূর এক প্রণয়ের নিমন্ত্রণ জানালো। বেপরোয়া পুরুষটির মত্ত হয়ে পড়ল তার মনোহরিণীকে। নিঃশব্দে মেয়েটার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। ধীর গতিতে এগিয়ে আসলো ছটফটে মেয়েটার ওষ্ঠের কাছাকাছি। হুট করে বউয়ের কাপা কাপা ওষ্ঠ জোড়ার দিকে নজর পড়ল তার। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে উন্মুক্ত পুরুষটি নিজের ঠোঁট এগিয়ে নিল, অপর ঠোঁট জোড়া আঁকড়ে ধরার প্রয়াস চালালো। এরই মধ্যে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাত্রিপ্রিয়া। লাফিয়ে সরে গেল ওখান থেকে। পরপর নেতা সাহেবের দিকে তাকিয়ে দুষ্ট হেসে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হুট করে এই ঘটনায় ভড়কে গেল সানাম চৌধুরী। সব কিছু বুঝতেই কয়েক সেকেন্ড সময় লাগলো তার। দুষ্ট বইয়ের চাল ধরতে পেরেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী। তৎক্ষণাৎ তার রোমান্টিক মোড়ের 12টা বাজিয়ে দিয়ে মুখের উপর ওয়াশরুমের দরজাটা আটকে দিল রাত্রিপ্রিয়া। এতে কিছুটা ক্ষিপ্ত হলো সানাম চৌধুরী। তবু ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে আদুরে কণ্ঠে ডাকতে লাগলো বউকে। দরজা খোলো রাত। জান, প্লিজ, আমাকে অশান্ত বানিয়ে তুমি পালাচ্ছ। এটা অন্যায় হচ্ছে কিন্তু বউ, এভাবে ভালো হচ্ছে না কিন্তু। তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই কক্ষের দরজায় টোকা দিল সালাম চৌধুরী। একবার ডাক দিল। সানাম। তার পাশে দাঁড়িয়ে থাকা তানিয়া চৌধুরীও পরপর ডাকলো ওদের, বলল। ও সানাম, ও রাত, তোমরা এখনো ঘুমোচ্ছ? আমরা সবাই সে কখন থেকে অপেক্ষা করছি তোমাদের। তাড়াতাড়ি উঠে পড়ো তো, বেলা গড়িয়ে যাচ্ছে রে বাবা। আমাদের বের হতে হবে তো।
থেমে গেল সানাম চৌধুরী। নিজের এতক্ষণের আবেদনময়ী বাড়ানো হাত গুটিয়ে নিল। এতে আরও মেজাজ চড়ে গেল তার। তৎক্ষণাৎ সে তপ্ত কণ্ঠে আফসোস নিয়ে বিড়বিড় করে শোধালো, আব্বু, আম্মু, তোমরাও না আর আসার সময় পাইলে না, এক্ষুনি আসতে হলো। এভাবে হুটহাট ছেলের রোমান্টিক মুডের দফা রফা বানিয়ে দিলে। দাদা দাদি ডাক শোনাবো কি করে? পরে তো আফসোস নিয়ে বলবে ছেলে কিছু পারে না, এখনো আমাদের নাতনি হলো না। কিন্তু মুখে বলতে পারল না সেই সব। বাবা মাকে কি আর এ ধরনের রহস্যময়ী কথা বলা যায়? সানাম চৌধুরী পর মুহূর্তে মনের দুঃখ মনেই চাপা রাখলো, শান্ত কণ্ঠে বাবা মাকে জানালো, আমরা উঠে পড়েছি আম্মু, সবাই আর একটু অপেক্ষা করো, আমরা এক্ষুনি আসছি। ওনারা আর কিচ্ছুটি বলল না। দুজন নিঃশব্দে সরে গেল। নেতা সাহেবের বিড়বিড় করা আফসোস শুনতে পেয়ে বিজয়ী হাসলেও রাত্রিপ্রিয়া। এই গোপন রহস্যময়ী কথা সে শুনেছে। ওর হাসি থামছেই না। মেয়েটাকে এত হাসতে দেখে সানাম চৌধুরী মৃদু রাগ দেখিয়ে টেনে টেনে শুধালো, খুব মজা লাগছে তাই না জান? খুব হাসি পাচ্ছে। ঠিক আছে, হাসো। শুধু একবার তোমাকে আমি হাতের কাছে পাই, এর শোধ আমি দ্বিগুণ ভাবে তুলে নেব। মাইন্ড ইট জান। রাত্রিপ্রিয়া মুখ বাঁকালো। সানাম চৌধুরী ভোতা মুখে বসে রইল কিয়ৎক্ষণ। নিজেকে সামলেও নিল। এরপর কেউ আর এ বিষয়ে কথা বাড়ালো না। দ্রুত দুজন ফ্রেশ হয়ে নিল। ঝটপট তৈরি হয়ে সবার কাছে চলল ওরা। এরপর সবাইকে নিয়ে একসঙ্গে নাস্তা করে বের হলো সাগর পাড়ে। ওদের সবাইকে একসঙ্গে কত সুন্দর লাগছে। দূর থেকে মন্ত্রী পরিবারকে পর্যবেক্ষণ করে লোকজন বলছে, বাহ, ওদের কত সুখী পরিবার। সারি সারি সবুজ ঝাউবিধি, পাহাড়, ঝর্ণা আর নরম বালির মাঝে দীর্ঘ অপরূপ সৈকত কক্সবাজার। সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন সাথে হিমেল হাওয়ার মনোমুগ্ধকর এক পরিবেশ। নৈসর্গিক সৌন্দর্যে ভরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এটি। এখনকার সময়টায় এখন বিকেল। ধীরে ধীরে এতক্ষণের সূর্যের প্রখরতা কমে গিয়েছে। দুপুরের বিশ্রাম শেষে চৌধুরী পরিবারের সবাই একসঙ্গে পাবলিক বিচে হাঁটতে বের হয়েছে। ওদের আগে পিছে কিছুটা দূরে দূরে রয়েছে গার্ডস। সানাম চৌধুরী সর্বোপরি সেফটি দিয়ে এখানে এসেছেন। নিজেও বেশ সতর্ক রয়েছেন যাতে পরিবারের কারো কোনো ক্ষতি না হয়। এর মাঝে ওদের সময়টা দারুণ কাটছে। ছোট্ট বড় সবাই প্রাণ খুলে হাসে। সমুদ্রের পাড়ে আসলে কি আর কারো মন খারাপ থাকে? সমুদ্র মনকে প্রশান্ত করে। বলা হয়ে থাকে সমুদ্রের সামনে গেলে মনের দুয়ারও সমুদ্রের মতো উন্মুক্ত হয়ে যায়। ওদের বেলায়ও তাই হলো। ওরা ভুলে গেল নিজস্ব আপন দুঃখ, মেতে উঠল আনন্দে। এই তো সমুদ্রের নরম বালিতে হাঁটছে ওরা। দূর থেকে ক্ষণে ক্ষণে ধেয়ে আসা শোষ বাতাস ছুঁয়ে দিয়েছে ওদের দেহমন। সমুদ্রের নিজস্ব কলরব গর্জন শুনতেও বেশ লাগে। মাঝে মধ্যে সমুদ্রের ছোট বড় নীল জলরাশির ঢেউ এসে পা ভিজিয়ে দেয়, আবার আপন গতিতে চলে যায়। ক্ষণে ক্ষণে ঢেউয়ের সাথে সাথে ঝিনুক শামুক ছুটে আসে। চিকচিক করে নরম বালিতে ঝিনুকগুলো নিজস্ব আলো ছড়িয়ে নিজেদের দিকে মানুষকে আকর্ষণ করে। প্রকৃতির এই বহুরূপী সৌন্দর্য দেখে আনন্দে চঞ্চল হয়ে উঠল মেয়েরা। এর মধ্যে আবারও সমুদ্রের বড়সড় একখানা ঢেউ এসে ভিজিয়ে দিল ওদের সবাইকে, যা দেখে রাত্রিপ্রিয়া, পায়েল, পরশ ও তানহা সমুদ্রের গর্জনের মতো খিলখিল করে হেসে উঠল। পর মুহূর্তেই একে অপরকে জড়িয়ে ধরে লাফিয়ে উঠল। মেয়েদের হাসি দেখে চোখ জুড়িয়ে গেল তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরীর। ওনারাও ওদের সঙ্গে হাসতে হাসতে একজন অপরজনকে জানালো, দেখো দেখো আপা, বাদরগুলো একসাথে কিভাবে লাফালাফি করছে। ছোট জায়ের কথা শুনে তানিয়া চৌধুরী মৃদু হেসে আবার বলল, হ্যাঁ রে, কত সুন্দর লাগছে আমাদের মেয়েগুলোকে। ওদের হাসি হাসি মুখ দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে ছোট। আমাদের এই সুখে আর কোনো বদনজর না পড়ুক। ওদের কথার মাঝেই হুট করে রাত্রিপ্রিয়া ঝলমলে দাঁত বের করে আবদার জুড়ে বসলো। তানিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, ও মামুনি, তোমার ছেলেকে একটু বলো না আমাদের আরো একটু দূর সাগর পাড়ে নিয়ে যেতে। ওই দেখো দেখো, ওখানে কত ঝিনুক পড়ে আছে। আমরা আঁচল ভরে ঝিনুক কুড়াবো আর ভিডিও করব। আমরাও যাব, আমরাও যাব। চলো চলো, এক্ষুনি যাই। ওর সঙ্গে তাল মেলালো বাকিরাও। এর মধ্যে সানাম চৌধুরী বাদ সেধেছে। মায়ের জবাবের আগেই ছেলেটা গম্ভীর কণ্ঠে বারণ করলো, বলল, না না, ওখানে যাওয়া যাবে না। ওদিকে ঢেউয়ের প্রখরতা বেশি। একেবারে ভিজে যাবে সবাই। শেষ বিকেল, এখন ভিজলে ঠান্ডা লেগে যাবে। তোমাদের বরং আমি আগামীকাল দুপুরে ওখানে নিয়ে যাব। যা শুনে এতক্ষণের চঞ্চল মুখখানা চুপসে গেল রাত্রিসহ সকলের। দুপুরে গিয়ে কি করবে?
তখন প্রচুর রোদ থাকে। তখন কি ছবি ভালো আসবে? শেষ বিকেলেই তো ছবি ভালো আসে। এ নিয়ে মেয়েদের নীরব আহাজারি। এর আগেও একবার সানাম চৌধুরীকে জানিয়ে বিশেষ লাভ হয়নি। সে হোটেল থেকে আসার পথেই বারণ করে দিয়েছে, এই সময় ভেজা যাবে না, কোনোভাবেই না। এমনিতেও দুপুরে বিচের জলে ওরা বেশ সময় নিয়ে ভিজেছে, বারবার ভিজলে ঠান্ডা লাগবে না সেই চিন্তা করে। মুখরিত হাসি মুখগুলোর উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করল সানাম চৌধুরী। তার এই নিষেধাজ্ঞা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না। মেয়েদের ভোতা মুখ দেখে আনোয়ার সাহেব ওদের সুপারিশ করে শুধালো, সানাম যাক না, কিছু হবে না। সানাম চৌধুরী কিছু বলার আগেই তার বাবা সালাম চৌধুরী ও আনোয়ার সাহেব একজোট হয়ে জানালো, এই এই মন খারাপ করো না সোনামণিরা আমার, চলো চলো, আমরা তোমাদের ওখানে নিয়ে যাব। সারাম বারণ করলেই হলো নাকি? আমাদের সাথে চলো তোমরা, আমরাও 3 ভাইও তোমাদের সঙ্গে ঝিনুক করব। তাৎক্ষণিক আনন্দে পুলকিত হয়ে উঠল ওরা। তানহা তো হাত উঁচু করে জোরে সোরে এক চিৎকার করল। ইয়ে! সানাম চৌধুরীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তাৎক্ষণিক মেয়েদের নিয়ে খানিকটা দূরে চলে গেল সালাম চৌধুরী, রায়হান চৌধুরী ও আনোয়ার সাহেব, যাদেরকে ফোঁস করে শ্বাস ছাড়ল সানাম চৌধুরী। তবে কিচ্ছুটি বলল না। ওদের আনন্দ আর হাসি মুখটা দেখার জন্যই তো এত আয়োজন। থাক না, মেয়েগুলো না হয় নিজেদের মতো আনন্দ করুক। সে আর বাধা দিল না, নিজেও ওদের সঙ্গে গেল না। দূর থেকে দাঁড়িয়ে কেবল ওদের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে ওর পাশে দাঁড়িয়ে থাকা সাইমন ও নয়ন মিনমিন করে বলল, ইয়ে মানে সানাম, আমরাও একটু ওইদিকে যাই। সানাম চৌধুরী জবাব দিল না। সাইমন ও নয়ন ওর জবাবের অপেক্ষাও করল না। দুজন হন্তদন্ত হয়ে কিশোর বালকের ন্যায় যোগ দিল ওদের সাথে। মেয়েরাও বাবাদের ভরসারত এক হাত ধরে আনন্দে মেতেছে। ক্ষণে ক্ষণে লাফাচ্ছে, ছোটাছুটি করে ঝিনুক কোড়াচ্ছে। বৃদ্ধ বাবারাও যেন আজ মেয়েদের সঙ্গে বাচ্চা হয়ে গেল। তাদের বয়স 50 বা 60-এর কোঠা থেকে নেমে 6-এ পরিণত হয়েছে। ওদের থেকে খানিকটা দূরে পাশাপাশি দাঁড়িয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছে তানিয়া চৌধুরী, রোকসানা চৌধুরী ও সানাম চৌধুরী। এদেরকে বিভিন্নভাবে ছবি ও ভিডিও করে দিচ্ছে একজন ফটোগ্রাফার। ওনাকে ঢাকা থেকেই সঙ্গে করে আনা হয়েছে। ফটোগ্রাফারের যুবক ছেলেটা দক্ষ হাতে চৌধুরী বাড়ির বিষাদের মাঝে তৈরি হওয়া মধুর এই সময়টাকে স্মৃতির অ্যালবামে যোগ করার দায়িত্ব পালন করছে। গোধূলির সূর্যটা নিভু নিভু, ধরনীর বুক থেকে সূর্যের কিরণ ধীরে ধীরে নিভে যাচ্ছে। নিয়মমাফিক একটু একটু আধার এসে আঁকড়ে ধরছে পৃথিবী। আধো আলো অন্ধকারে মাঝে সাগর পাড়ের দৃশ্যটা দারুণভাবে ফুটে উঠেছে। প্রাকৃতিক চোখ ধাঁধানো এই সৌন্দর্য উপভোগ করতে জোড়ায় জোড়ায় কাপলরা হাত ধরাধরি করে ভিড় জমিয়েছে সাগরের পাড়ে। বেশিরভাগ পর্যটকরা এখন বাইরে, আশেপাশে বেশ ভিড়। তবুও সবাই নিজেদের মতো করে কিছু সুন্দর মুহূর্তকে উপভোগ করছে। সন্ধ্যার এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগেও সামিল হলো চৌধুরী পরিবার। বিকেলের সময়টা তাদের ভীষণ আনন্দে কেটেছে। এখনও তাদের সেই খুশির রেশ যায়নি। পরশ মেয়েটার মনটাও বেশ ফুরফুরে। সে ঘুরে ঘুরে মুগ্ধ চোখে দেখছে সব, এক একটা দৃশ্য দেখছে আর বিস্ময় নিয়ে বলছে, অপূর্ব অপূর্ব, সৃষ্টিকর্তা সৃষ্টি কত সুন্দর। পরপর মেয়েটা বিমোহিত হয়ে নিজেকে প্রকৃতির মাঝে তুলে ধরতে ব্যস্ত হয়ে পড়ল। সে সবার থেকে কিছুটা দূরে গিয়ে একাকী এলোমেলো পায়ে হেঁটে হেঁটে উপভোগ করছে পৃথিবী। এতে সূর্যের লাল আভা বারংবার ছুঁয়ে দিচ্ছে তাকে। শো শো বাতাস এসে উড়িয়ে দিচ্ছে খোলা জল। এতে যেন মেয়েটির আসল সৌন্দর্য ফুটে উঠেছে। ওর মায়াবী মুখটা নজর কাড়া চিত্র ছড়িয়ে দিচ্ছে আশপাশ। এ যেন দক্ষ হাতে আঁকা কোনো শিল্পীর ক্যানভাসের সোনার কন্যা। দূর থেকে এক প্রকৃতি প্রেমী কন্যার সৌন্দর্য দেখে বিমোহিত হলো একজোড়া চোখ। মুহূর্তে চোখের মালিকের বক্ষস্থল হলো টালমাটাল। তার চোখের দৃষ্টি গাঢ় হলো, স্থির হলো মেয়েটার মাঝে। এই মুহূর্তে এই মেয়েটাকে গাঢ় চোখের যুবকটির নিকট রূপকথার কোনো অপসরার মতো লাগছে। এরকম মেয়ে সে এর আগে কখনো দেখেনি। তার চোখ জুড়িয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ লোকটা আনমনে আত্মতৃপ্তি নিয়ে বলে উঠল, বিউটিফুল বিউটিফুল। কি অদ্ভুত! এক পুরুষের কাছে অবহেলিত হওয়া মেয়েটাও পৃথিবীর কোনো এক মহান পুরুষের চোখের শান্তি। এই যে সেই অদ্ভুত চোখ জোড়ার মালিক নয়ন খান, তার চোখে এই মেয়েটির বিশ্ব সুন্দরী।
ওর মানসিক তৃপ্তি। দূর থেকে প্রেয়সীর ভয়ঙ্কর এই রূপ দেখে আনমনে তার সন্নিকটে এগিয়ে আসলো নয়ন। যতটা না সুখানুভব নিয়ে এসেছিল ছেলেটা, প্রেয়সীর কাছাকাছি এসে তার শেষ সুখ পরিণত হলো বেদনায়। কেননা হুট করেই এতক্ষণের চঞ্চল মেয়েটা উদাস হয়ে দাঁড়িয়ে গেল। তার আঁখি পল্লবে চিকচিক করছে জল। তবে কি মেয়েটা কাছে? হ্যাঁ, তাই তো। এত সুখের মাঝে থেকেও হুটহাট আমাদের কিছু আপন দুঃখ এসে কড়া নেড়ে যায় বক্ষস্থলে। এরপর আমাদের ক্ষণিকের সুখটা পরিণত হয় একঘেয়ামি বিষাদে। পরশের বেলায়ও তাই। সে একাকী নিঃশব্দে কাছে, এ কান্না দুঃখের। এর মধ্যে আলগোছে একবার তাকে পর্যবেক্ষণ করে নিল নয়ন। পাশাপাশি দূরত্ব রেখে হুট করে বলে উঠল, অপ্সরা, দিনলিপিতে আহার বিরাহের পরিসমাপ্তি কত দূর? নাকি অপ্সরা এই বিরহর ইতি টানবে না কবুও? সে কি জানে না বিরহ বিষাদের বক্ষস্থলে পুরুষে নেই ভালো থাকার অধিকার, তারও আছে? মোর অপ্সরা কি জানে পৃথিবীর কোনো এক শুদ্ধ পুরুষ তাকে পাওয়ার জন্য উন্মুক্ত এক বেপরোয়া? আকস্মিক কারো কথা শুনে চমকে উঠল পরশ। নিজের পাশে নয়ন ভাইকে দেখে তাড়াহুড়ো করিয়ে চোখ মুছে ফেলল। এরপর আনমনে জানতে চাইল, কে সে শুদ্ধ পুরুষ নয়ন ভাই? এতে নয়ন হাসল কিঞ্চিত। এভাবেই বুকে হাত বেঁধে শুধালো, উন্মুক্ত এক বেপরোয়া। আশেপাশে ভালো করে চোখ মেলে তাকাও মেয়ে। হাতের পারে তোমাকে সামনে, হতেও পারে তোমাকে সামনেই রয়েছে সে দাঁড়িয়ে। আমার সামনে তো একমাত্র আপনি দাঁড়িয়ে। তাহলে আপনি কি সেই মানুষ নয়ন ভাই? হলেও হতে পারে। কেন আমি হলে খুব ক্ষতি বুঝি? আপনি নিজেকে শুদ্ধ পুরুষ হিসেবে দাবি করছেন নয়ন ভাই? করছি। নয়নের কথা শুনে হুট করে হেসে উঠল পরশ। হাসতে হাসতে তার ছেলের স্বরে বলল, নারীকে প্রণয়ের বাঁধনে বাঁধার আগে অবধি সাকার পুরুষই শুদ্ধ পুরুষ নয়ন ভাই। তার কলে কৌশলে যখনই নারী গলে মোম হয়ে যায়, ঠিক তখনই শুদ্ধ পুরুষের রং তামাটে হয়ে যায়। ওরাও পরিণয় হয় অশুদ্ধ পুরুষে। পৃথিবীতে শুদ্ধ পুরুষ বলতে কিছু আছে নয়ন ভাই? মেয়েটার তার ছেলের সাথে করা নিন্দাকে সম্পূর্ণ উপেক্ষা করল নয়ন। বরং দৃঢ়তা নিয়ে বলল, করেছি, অবশ্যই আছে, থাকবে না কেন? এই যে আমাকে দেখো। হ্যাঁ, এই যে আমাকে দেখো। আমি আমার নিজেকে শুদ্ধ পুরুষ বলে আখ্যায়িত করেছি। একজন শুদ্ধ পুরুষ হিসেবে যতগুলো গুণ থাকা দরকার সবগুলোই আমার মধ্যে আছে। আমি নিজের কাছে নিজেকে অনেক বেশি সৎ। কজন পুরুষ আজকাল নিজের মধ্যে সততা নিয়ে বাঁচতে পারে বলো তো? নিজেকে নিয়ে এরকম আত্মবিশ্বাস, আত্মতৃপ্তি সহকারে সবাই বাঁচতে পারে না যা আমি পারছি। আর একটা কথা কি জানো কচি? কি? শোনো, আমি যেমন সৎ তেমনি আমার ভালোবাসাটাও খাঁটি। ছেলেটার দৃঢ় কণ্ঠে বলা দৃঢ় অবিশ্বাস্য কিছু কথোপকথন শুনে চমকে উঠল পরশ। বিস্ময় নিয়ে চটজলদি তাকালো নয়নের মুখপানে। ছেলেটা তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টি স্বাভাবিক নয়, অন্যরকম, অদ্ভুত। তার এই চোখ অন্য কিছু বলছে, যা তৎক্ষণাৎ পড়ে ফেলল পরশ। তার নারী মন ঠিকই ধরে ফেলল নয়নের না বলা কিছু কাব্য। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পরশ। পর মুহূর্তেই মেয়েটা শান্ত কণ্ঠে শোধালো, বুঝে শুনে কেউ কাটার ভেতরে পা রাখে নয়ন ভাই? রাখো। বুঝে বলছেন এসব? বলছি। অসম্ভব। এই চাওয়াটা কি কবু আমাদের পূরণ হয়? সবার হয় কি জানি না, তুমি চাইলে আমাদের হবে। অসম্ভব। সম্ভব। জি নয়ন ভাই, এরকম আবদার আর কখনো করবেন না প্লিজ। আমি ভাঙাচোরা রিক্ত শূন্য এক মানবী। নতুন করে আপনাকে দেওয়ার মতো অবশিষ্ট কিছু নেই আমার। আমি আর কোনো পুরুষকে নিজের সন্নিকটে চাই না। তাছাড়া আপনি আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করেন নয়ন ভাই। তবু আমার এই ভাঙাচোরা মানুষটাকেই লাগবে। আমি অপেক্ষা করব, তোমরা যদি। নয়নের কথা মাঝপথে অসম্পূর্ণই রয়ে গেল। ওদের কথোপকথনের মাঝে কোথা থেকে যেন সাইমন ছুটে আসলো। ব্যস্ত কণ্ঠে পরশকে বলল, পরশ, তুই এখানে? আমি এতক্ষণ তোকে খুঁজছিলাম। পরশ অল্প হেসে জানতে চাইল, কেন ভাইয়া? সাইমন পরপর ওদের দুজনকে হাস্যোজ্জ্বল মুখে প্রস্তাব রাখল, ও পরশ, সাগরের স্পিডবোটে উঠবেই? নয়ন ভাই, আপনি যাবেন? আমি যাব। সাইমনকে এই সময় এখানে আসতে দেখে চসূচক শব্দ করল নয়ন। ওর কথার কোনো জবাব দিল না সে, বরং বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, ওরে শালা, শালা সুমন্দি, এরা ভুল সময় এন্ট্রি নেবেই।
এদিকে আমার লাইফের গুরুত্বপূর্ণ জিনিস হারায় যাচ্ছে, আর ও আসছে। নয়ন ভাই, বোটে উঠেন। আর বেটা, তোর মনের রং লেগেছে, তুই একা গিয়ে চড়। তুই কেন ভুল সময় আমার মাঝে ঢুকে পড়বি? বুঝা আমারে। নয়নকে নিজের সাথে বিড়বিড় করতে দেখে সাইমন ভ্রু উঁচিয়ে সন্দিহান কণ্ঠে শোধালো। কিছু বললেন নয়ন ভাই? নয়ন ধরা পড়া চোরের মতো বোকা বোকা হেসে বলল, না না কি বলবো, এখন সন্ধ্যা হয়ে গেছে না? আরে বেশি দূর যাব না, চলেন। ও পরশ, চল ঘুরে আসি। এর মধ্যে আবার পায়েল এসে হাসি হাসি মুখে জানালো, সাইমন ভাই আমিও যাব। অনাকাঙ্ক্ষিতভাবে গোপন প্রেয়সীর আবদারে খুশিতে গদগদ হয়ে উঠল সাইমনের বক্ষস্থল। সেদিনের রাতের পর থেকে তাকে বেশিরভাগ সময়ই ইগনোর করে চলেছে পায়েল। সে কথা বলতে গেলেও সূক্ষ্মভাবে এড়িয়ে যেত বারংবার। আজ হঠাৎ তার এ আবদার অপ্রত্যাশিত ছিল সাইমনের জন্য। এই উসিলায় যদি তার প্রেয়সীকে কিছুক্ষণের জন্য নিজের সন্নিকটে পাওয়া যায়, সেই আশায় ছেলেটা তাৎক্ষণিক জানালো। চল। কিন্তু সাগর পাড়ে এসে এক বাধ্য বিপত্তি। এখানকার স্পিড বোটগুলো খুব ছোট, চালক সহ একটায় 3 জন করে ওঠা যাবে, আর ওরা মানুষ হলো 4 জন। সবাই একসঙ্গে একটায় উঠতে পারবে না, তাই সাইমন 2টা বোট ভাড়া করার সিদ্ধান্ত নিল। এর মধ্যে বাদ সেদে পরশ জানালো, আমি যাব না। যা শুনে নয়নও সঙ্গে সঙ্গে বলল, আমি যাব না। সাইমন, তুই আর পায়েল আপাতত ঘুরে আয়। আমরা বরং আগামীকাল সকালে একসঙ্গে বেরোবো। সাইমন আর কথা বাড়ল না, একটিবার ওদের জোরও করল না, বরং ওরা না যাওয়াতে সে মনে মনে বেশ খুশি হয়েছে। সাইমন আর দেরি করল না, ভালো দেখে একটা স্পিড বোট ভাড়া করে নিল। পায়েলকে নিয়ে এগিয়ে গেল সেদিকে। এর মধ্যে চালক বোট স্টার্ট করে ডাকছে ওদের। ভাই তাড়াতাড়ি ওঠেন। সাইমন তাৎক্ষণিক দক্ষ পায়ে উঠে দাঁড়ালো, কিন্তু পায়েল ত্রাসে দাঁড়িয়ে আছে কিনারায়। বোটটা সাগরের ঢেউয়ের সাথে সাথে কেমন দুলছে। একা একা উঠলে নিশ্চয়ই এখন সে সাগরের জলরাশির ভেতরে পড়ে যাবে। এরপর জীবনটা এখানেই শেষ। ভারত মেয়েটার দিকে তাৎক্ষণিক শক্তপোক্ত একখানা হাত বাড়িয়ে দিল সাইমন, বলল, ধর। পায়েল বিনা বাক্যে চটজলদি ধরল তার সাইমন ভাইয়ের বিশ্বস্ত হাতখানা। তার এতক্ষণের ভয় নিমিষেই কেটে গেল। সে জানে এই হাত ভরসার হাত, এই হাত যতক্ষণ থাকবে পায়েল অক্ষত। পায়েল শক্ত একখানা হাতের সাহায্যে উঠে দাঁড়ালো ওরা পাশাপাশি। সাইমন ভাই শক্ত হাতে তার কোমল হাতখানা আঁকড়ে ধরেছে। পায়েলের ভীষণ ভালো লাগছে। এই মানুষটার কাছাকাছি পাশাপাশি আসলেই আজকাল অদ্ভুত এক সুখ সুখ অনুভূতি হয় তার মাঝে। পায়েল নিজ ভাবনায় বিভোর হয়, ভুলে যায় সময় স্রোত। আজও হলো তাই। পায়েল যখন নিজ ভাবনায় বিভোর, ঠিক তখনই তার হাত ছেড়ে দিল সাইমন। পায়েলের ঘোর কাটল, মনক্ষুণ্ণ হলো, মনে মনে বলল, হাতটা ছাড়লেন কেন সাইমন ভাই? এভাবেই তো বেশ লাগছিল। কিন্তু তার এই কথা মুখে প্রকাশ পেল না। এসব কি বলা যায়? তার লজ্জা করবে না? আর সাইমন ভাই বা কী ভাববে? পায়েল চোরা চোখে বারবার তাকাচ্ছে সাইমন ভাইয়ের হাতের দিকে, কিন্তু লোকটা ঘুরে ফিরে ঝাউবনের দিকে তাকিয়ে আছে। কখনো বা আকাশ দেখছে, তার দিকে একটিবার তাকাচ্ছে না। তবুও সে ভেতরে ভেতরে চায় সাইমন ভাই তার হাতটা ধরে রাখো খুব শক্ত করে। মেয়েটার ভাবনার মাঝেই নিঃশব্দে তার হাতখানা পুনরায় মুঠোবন্দি করে নিল সাইমন। অথচ তার দিকে একবারও তাকালো না মানুষটা। চমকালো পায়েল। তবে কি তার মনের ভাষা পড়ে ফেলল সাইমন ভাই? ছিছি, কি লজ্জা, কি লজ্জা! দুনিয়ার সমস্ত লজ্জার আবির্ভাব এসে ছুঁয়ে গেল পরশকে। মেয়েটার অবয়ব জুড়ে রক্তিম বড় ধারণ করল। মেয়েটার নতজানু হয়ে কেবল অনুভব করছে সাইমন ভাইয়ের সাথে কাটানো সেরা মুহূর্তটাকে। আলগোছে তীক্ষ্ণ শক্তির সাহায্যে এসবটাই পর্যবেক্ষণ করল সাইমন। সে নিঃশব্দে হাসল, আর মনে বলল, পায়রা, তোর হাতটা সারা জীবন এইভাবে ধরে রাখার অধিকার দিবি আমায়? তার বাক্যস্বর এতটাই ধীর ছিল যে পায়েলের কান অবধি সে শব্দ পৌঁছল না। তারও আর শব্দ করে এ অধিকার চাওয়া হলো না। কোনো এক জড়তা এসে বারবার থামিয়ে দেয় সাইমনকে। দুটো মানবীর চুপি চুপি গভীর এ অনুভূতির পূর্ণতা আদৌ কি পাবে কখনো, নাকি কোনো এক ঝড় এসে তছনছ করে দেবে সব? দিঘন্য অনুভূতি নিয়ে একটি চাঁদরাত জ্যোৎস্না রাতের রূপলি আলোর নিচে পাড়ি বিছিয়ে সাগর পাড়ে আড্ডার আসর বসিয়েছে চৌধুরী পরিবার। তাদের সামনে রয়েছে নানান প্রকার মুখরোচক খাবার।
চাঁদের আলো গায়ে মেখে সমুদ্রের গর্জন শুনে ওরা উৎফুল্ল সবাই। ঢেউয়ের গর্জন, মৃদু বাতাসের সাথে জ্যোৎস্নার মাখামাখি, কি বিমুগ্ধ পরিবেশ। এই চমৎকার একটি জায়গায় ওদের আড্ডা বেশ জমেছে। জাঁকজমকপূর্ণ এই আড্ডা থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে সানাম চৌধুরী। ইমার্জেন্সি কল এসেছে, কথা বলছে সে, অথচ তার দৃষ্টি পুরোপুরি অটল রাত্রিপ্রিয়ার মাঝে। রাত্রিও মাঝে মধ্যে তার দিকে তাকাচ্ছে। নেতা সাহেব সুযোগ বুঝে বউকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করছে, কাছে ডাকছে।